এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221 বি হ্যারিসন রোড থেকে বলছি। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন পল্লব ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প, তেঁতুল গাছের জিন। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে প্রদীপ্তা, বর্ণালী, নীল, প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র। গল্প শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে নিই। তালদিঘির বিভিন্ন গল্পে অনেকেই কমেন্ট করছেন যে তারা গোটা সিরিজটা এক জায়গায় খুঁজে পাচ্ছে না। তার জন্য আপনারা প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে দেখবেন, একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে যেখানে টোটাল তালদিঘি সিরিজটা আছে। এছাড়াও একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে, তালদিঘি অডিওভার্স বাই 221 বি হ্যারিসন রোড। সেইখানে আপনারা প্রত্যেকটা গল্প তালদিঘির পরপর পাবেন। আর চ্যানেলটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপে। তাহলে আজকের গল্প শুরু করি, আড্ডা হবে একেবারে শেষে। দরজার সামনে কোনো রকমে ওরা ধরাধরি করে আনতেই লোকটা ছটফট করতে করতে হাত ছাড়িয়ে হুমড়ি খেয়ে পড়ল মেঝের ওপর। কিছুক্ষণ হাঁটু মুড়ে মাথা গুঁজে চুপচাপ পড়ে থেকে লোকটা এক ঝটকায় ঘুরে তাকালো পেছনের দিকে, সেই 3-4 জন লোকের দিকে যারা তাকে ধরাধরি করে এখানে নিয়ে এসেছে। হঠাৎ লোকটার শরীরে ঘটে গেল এক আমূল পরিবর্তন। তার মরা মাছের মতো ভ্যাটভ্যাটে সাদা চোখের মনির দিকে তাকিয়ে আটকে উঠে ওরা ভয়ে পিছিয়ে সরে এলো। লোকটা এবার হিংস্র সাপদের মতো গর্জন করে বলল, সাইডাতে আমরা সাইডাতে সব কটারে খতম করে দিব। সাইডাতে তার হাবভাব যতটা ভয়ঙ্কর, তার থেকে ভয়ঙ্কর তার গলার স্বর। সে বীভৎসভাবে মেঝেতে বসে নখ দিয়ে আঁচড় কাটতে লাগলো। শক্ত মেঝেতে ঘষা লেগে নখ ভেঙে চামড়ায় ঢুকে বেরিয়ে এলো রক্ত। 5 আঙুলের আঁচড়ে মেঝের ওপর বিক্ষিপ্তভাবে কাটাকুটি খেলার ছকের মতো ফুটে উঠতে লাগলো রক্তের রেখা। ততক্ষণে বন্ধ দরজা খুলে সামনে এসে দাঁড়িয়েছে একজন। লম্বা চেহারা, আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা, গলায় হাতে একাধিক পুঁথির মালা, মাথায় বাঁধা একটা কালো কাপড়, তার হাতে ধরা একটা পবিত্র কোরআন। আলোর বিপরীতে দাঁড়িয়েছে বলে তার মুখ ঠিক বোঝা যাচ্ছে না। আগন্তুক বেশ চাপা গম্ভীর গলায় বলল, বটে, তুই ওরে খতম করবি? তোর এত বড় সাহস! এই বলে একটা আয়াত পাঠ করতে করতে পবিত্র কোরআনখানা চেপে ধরল মেঝেতে বসে গর্জন করা সেই লোকটির বুকের ওপর। সাথে সাথে লোকটার মধ্যে আবার এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। মুখ দিয়ে গোঙানির মতো একটা বিকৃত আওয়াজ করতে করতে সে মৃগী রোগীর মতো হাত পা খেঁচিয়ে বার দুয়ে কেঁপে কেঁপে উঠল। তারপর চোখ বন্ধ করে ঢলে পড়ল মেঝেতে। 3-4 জন লোকের যে দলটা এতক্ষণ চোখের সামনে এই অদ্ভুত অলৌকিক ব্যাপারগুলো দেখছিল, তাদের মধ্যে থেকে একজন কাঁপা কাঁপা গলায় বলল, ভাইজান! কালো কাপড় পরা লোকটা মাথা নাড়ল। শয়তানের চালা হাবি হয়েছে মমিনুলের ওপর। তোরা ডরাস না, আমি আছি যখন ওকে বাঁচিয়ে তুলবই। দাঁড়া এখানে। এই বলে লোকটা অচৈতন্য মমিনুলকে তুলে নিয়ে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঘরের ভেতর থাকা অন্ধকারটায় ছেদ পড়ল দপাদপ চলতে থাকা বাতির আলোয়। মেঝেতে মোমবাতি জ্বালিয়ে গোল করে ঘেরা হয়েছে একটা জায়গা।
তার সামনে বৃত্তের বাইরে সে শুইয়ে রাখল মমিনুলের দেহটা। তারপর সে বৃত্তের মধ্যে গিয়ে বসল কালো কাপড় পরা লোকটা। একটা পাত্রে রাখা পবিত্র জল নিয়ে বিড়বিড় করে কি একটা বলতে বলতে সেটা ছিটিয়ে দিল মমিনুলের গায়ে, মাথায়। তারপর একটা পুঁতির মালা হাতে নিয়ে সেটা মমিনুলের বুকের ওপর চেপে ধরে অনর্গল বলে যেতে লাগলো কোরআনের আয়াত। শেষ হওয়ার পর লোকটা দুটো তেঁতুল গাছের ডাল দিয়ে অনবরত ঝাপটাতে লাগলো মাটির ওপর, আর গুঁড়ো গুঁড়ো কি একটা ছড়িয়ে দিল গোটা ঘরের চারদিকে। সাথে সাথে এক অভাবনীয় অলৌকিক পরিবর্তন শুরু হলো গোটা ঘরের পরিবেশে। সাদা সাদা ধোঁয়া কোথা থেকে যেন উদয় হয়ে ঢেকে দিতে লাগলো ঘরটা। ধীরে ধীরে সেই ধোঁয়ার স্তূপ সরে গিয়ে পরিষ্কার হলো এক বিভীষিকাময় দৃশ্য। আপাদমস্তক সাদা কাপড়ে ঢাকা বেশ কয়েকটা মূর্তি ঘিরে দাঁড়িয়েছে সেই কালো কাপড় পরা লোকটা আর মমিনুলকে। মূর্তিগুলো সবকটা বিরাট কদাকার দেহ। তাদের মাথা গিয়ে ঠেকেছে ঘরের ছাদে। হাত, পা, মুখ কিছু বোঝা যাচ্ছে না। কেবল ভাটার মতো জ্বলছে দুটো লাল চোখ। মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে করতে তারা যে যেখানে দাঁড়িয়েছিল সেখানেই মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ল। এরপর ঘটনা আরো ভয়ঙ্কর। অচৈতন্য মমিনুলের সেই মরা মাছের মতো দুটো সাদাটে চোখ আবার খুলে গেল, আর তার হাঁ করে মুখের ভেতর থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে লাগলো কালচে সবজেটে ধোঁয়া। পাশে বসে থাকা ছায়ামূর্তির দল দুর্বোধ্য ভাষায় সমবেত উল্লাস করে চলেছে। এবার সেই কালো কাপড় পরা লোকটা গলার স্বর যতটা সম্ভব ভারী করে বলতে লাগলো, আয়, বেরিয়ে আয়, ওকে ছেড়ে দে, আল্লাহর কসম। ধীরে ধীরে আরো গাঢ় হতে লাগলো সেই কালো সবুজ ধোঁয়ার স্তূপ। কালো কাপড় পরা লোকটা এবার তার মাথা সামনের দিকে ঝুঁকিয়েছে। কালো ধোঁয়াটা পোক্ত জাদুকরের মতো হাত ঘুরিয়ে এক জায়গায় পুঞ্জীভূত করতে লাগলো লোকটা। জ্বলন্ত মোমবাতির আলো গিয়ে পড়েছে তার মুখে। মাথায় কালো কাপড় বাঁধা। এ কে? এ যে আদিল। আতকে বিছানায় উঠে বসলো আমিনা। এতক্ষণ এ কি বিভীষিকার স্বপ্ন দেখল সে? ঘেমে নিয়ে উঠেছে আমিনার সারা শরীর। বিছানায় বসে সে হাঁপাতে লাগলো। পাশেই শুয়েছিল তার আম্মা জারিন। মেয়ের ছটপটানিতে তিনিও চোখ খুলে তাকালেন। মেয়ের অবস্থা দেখেই তিনি অনুমান করে নিলেন কি হতে পারে। উঠে বসে ঘুম ঘুম চোখে জারিন আমিনার কাঁধে হাত রেখে বললেন, কি রে বেটি, ডরাইছিস কেন রে? এই তো আমি আছি, তোর পাশেই আছি, দেখ একবার। আম্মার ভরসার হাতটা পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে তাকে জড়িয়ে ধরল আমিনা। কাঁদো কাঁদো গলায় বলল, আম্মু, আবার আবার সেটা দেখলাম। খুব খুব ভয় লাগতেছে আম্মু, খুব ভয় লাগতেছে। এই তো আমি আছি তো, কিচ্ছু ভয় নাই, কিচ্ছু না। ও তো একখান স্বপ্ন রে, এত ভয় পাস না রে মা। হে আল্লাহ, তুমি আমার মাইয়া ঢারে আশীর্বাদ করো, বাসা ওরে। হায় আল্লাহ, বারকাল্লাহ। টেবিলে রাখা জলের গ্লাসটা মেয়ের হাতে দিয়ে জারিন বললেন, নে মা, এই পানিটা ধর মা, খা, নে। আমিনা ঢক ঢক করে জলটা সবটা খেয়ে তার আম্মার হাতে দিয়ে দিল। তারপর আবার নিজের জায়গায় বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল। পাশে জারিন শুয়ে মেয়ের মাথায় হাত বোলাতে লাগলেন। আমিনার মনে ভয় হলেও
তার চোখে ফুটেছে জল। কারণটা তার বাপ আদিল। বছর 4-5 আগে একটা পথ দুর্ঘটনায় প্রাণ যায় আদিলের। আদিলকে ছেড়ে এই সংসারে রীতিমতো একা হয়ে পড়ে আমিনা আর তার মা জারিন। পেশায় তার বাপ আদিল ছিলেন একজন নামকরা মুসলিম তান্ত্রিক। কালো জাদু, জিন এসব নিয়ে ছিল আদিলের চর্চা। ছোটবেলা থেকেই বাপের মুখে অলৌকিক সব গল্প শুনে এসেছে আমিনা। দু একবার লুকিয়ে বাপের কাজও দেখেছে। ভূত, প্রেত, জিন ধরা কত অদ্ভুত সব লোককে তার বাপের কাছে আসতে সে দেখেছে। বেশ কয়েকবার ভয়ও পেয়েছে, যদিও সেসব অনেক আগের কথা। বাপকে খুব ভালোবাসতো আমিনা, আর আজ সেই বাপ তার কাছে নেই। সেই আদিলের মরার পর থেকে শুরু হলো আমিনার তার বাপকে নিয়ে এমন ভয়ঙ্কর সব স্বপ্ন দেখা। রোজ না, তবে মাঝে মাঝেই এমন স্বপ্ন সে দেখে আর ভয় পায়। ওই সাদা কালো ছায়ামূর্তির দল যেন সবসময় তার কাছেই ঘোরাঘুরি করছে, যেন একটু আগে তাকে একা পেলেই ছিঁড়ে খেত। আজ যদি তার আব্বু তার কাছে থাকতো, আব্বুর ভালোবাসা পেলে সে আর কাউকে ভয় করত না। আমিনার চোখ দিয়ে জল গাল বেয়ে গড়িয়ে পড়ে বালিশের ওপর। ভোর ভোর উঠে আমিনা হাত মুখ ধুয়ে নামাজের জন্য তৈরি হয়ে নিল। প্রথমে ভেবেছিল বড় মসজিদে যাবে, কিন্তু শরীরটা কিরকম যেন তার দুর্বল লাগছে, তাই আর গেল না। তার আব্বুই তাদের বাড়ির আলাদা একটি ছোট্ট ঘর বানিয়েছিলেন নিত্য নামাজ, কোরআন পাঠের জন্য। আমিনা সেখানেই গেল। ঘরে তালা দেওয়া, চাবি দিয়ে তালা খুলে ভেতরে ঢুকে পড়ল। নামাজের কাপড় পেতে তাতে হাঁটু গেড়ে বসে শুরু করল তার প্রার্থনা। এক মনে নামাজ পাঠ আর আল্লাহর কাছে দোয়া করবার পর আমিনা উঠে দাঁড়ালো। তার আম্মু বোধহয় এখনো ওঠেনি। আমিনা ঘরের সামনে জানালার দিকে এগিয়ে গেল। ঘরের জানালাটা বন্ধ করা। সেটা খুলে দিতেই হু হু করে ভোরের ঠান্ডা বাতাস আর প্রথম সূর্যের পেলব আলো এসে ঢুকল ঘরের ভেতর। জানালার ওপারে আমিনাদের বাড়ির পেছন দিকের বাগান, ওদিকে ছোট্ট পাঁচিল। তার ওপাশে দেখা যায় সেই বিরাট পুরো বটগাছটা। সেদিকে তাকিয়েই ভয় বিস্ময়ে চিৎকার করে উঠল আমিনা। এ কি দেখছে সে? ভোরের আবছা আলো ছায়াতে বটগাছের সামনের দিকের ওই মোটা ডালটা থেকে গলায় দড়ি লাগিয়ে ঝুলে রয়েছে একটা মানুষ। এ কি আদেও মানুষ? ঘাটটা কিরকম সুতোয় বাঁধা ঠেলার মতো লটকে রয়েছে, রক্তবর্ণ দুই চোখ, আর লাল জিভ ঠেলে বাইরে বেরিয়ে এসে একটা বীভৎস রূপ দিয়েছে গোটা মুখটাকে। চোখের সামনে এমন অনভিপ্রেত নারকীয় দৃশ্য দেখে বিদ্যুতের শক খাওয়ার মতো পিছনে ছিটকে এলো আমিনা। পড়ে গেল মেঝেতে আর মুখ দিয়ে একটা বিকট গোঙানি করতে করতে দাঁতে দাঁত লেগে জ্ঞান হারালো। ঘুম থেকে উঠে নামাজ পড়ার ঘরের দিকে গিয়ে মেয়েকে ওই অবস্থায় পড়ে থাকতে রীতিমতো হইচই বাঁধিয়ে বসলেন জারিন। তার চিৎকার কান্নাকাটি শুনে আশেপাশের বাড়ি থেকে প্রতিবেশীরা ছুটে এলো। পাশের বাড়ির আব্দুল চাচা এসে দেখে বললেন, চিন্তার কিছু নেই, মনে হয় জ্ঞান হারিয়েছে। তোমরা তাড়াতাড়ি পানি এনে ঢালো আর মাথার কাছটা বাতাস করো দেখি। আব্দুল চাচার কথা মতো মেয়ে বউরা
আমিনার চোখে মুখে মাথায় জল দিতে লাগলো। তার মা ঠায় তার শিয়রে বসে পাখার বাতাস করে গেলেন। কিছুক্ষণ পর ধীরে ধীরে আমিনা চোখ মেলে তাকালো। আস্তে আস্তে সে উঠে বসল। আব্দুল চাচা বললেন, বেটি, এখন ঠিক লাগছে? শরীরে কি কমজোরি হচ্ছে বেটি? না না চাচা, আমি আমি এখন ঠিক আছি। কি হয়েছিল রে আমিনা? তোর মাথা এমন ঘুরে গেল? রাতে কি ভালো ঘুম হয় নাই? হঠাৎ আমিনার মনে পড়ে গেল জ্ঞান হারানোর আগের মুহূর্তে দেখা সেই বিভীষিকার কথা। সে উঠে দাঁড়িয়ে ছুটে গেল জানালার কাছে। ওই তো সেই বট গাছটা। সকালের সূর্যের সোনালি আলো ওর পাতায় লেগে কি সুন্দর রোদ চিকচিক করছে, কিন্তু ওর মোটা ডালটা তো ঠিকঠাকই রয়েছে। কই, কেউই তো সেখান থেকে গলায় দড়ি লাগিয়ে ঝুলে নেই। তাহলে গেল কোথায়? নাকি আমি না ভুল দেখল? কিন্তু ভোরের আলো সে এতটা ভুল দেখবে? আর তাছাড়া সে ভুল দেখবেই বা কেন? সে তো নিজের মনে উল্টোপাল্টা কিছু ভাবেও নি। সদ্য সদ্য সে নামাজ পড়ে উঠেছিল। কিছুতেই সিদ্ধান্তে আসতে পারল না আমিনা। হতভম্বের মতো বাইরে তাকিয়ে দাঁড়িয়ে রইল সে। আব্দুল চাচা এগিয়ে এসে আমিনার কাঁধে হাত রেখে বললেন, কি হয়েছে রে বেটি, বল আমাকে। আমিনা বাইরের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ওখানে ওই ওই বট গাছটা কেউ একটা ঝুলছিল গলায় ফাঁস লাগিয়ে। আরে পাগলি, কি বলছিস তুই? কেউ তো কোথাও নেই। কি সব অলক্ষণে কথা বলছিস সকাল সকাল? হায় আল্লাহ! চাচা, আমি আমি সত্যি বলছি, বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখছি। একটু আগেও ছিল এখানে। কি ভয়ানক মুখ! চাচা ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি জারিনকে বললেন মেয়েকে ঘরে নিয়ে গিয়ে কিছু খাবার দিতে আগে। তারপর বললেন, আমিনাকে এবার মসজিদের নামাজ পড়তে বলো, আর তুমিও ওখানে যেও। পারলে এই ঘরটা ভেঙে দাও, বুঝলে? জারিনা মুখে কাপড় চাপা দিয়ে বললেন, আল্লাহ, কিন্তু কেন? ও যে আমিনার আব্বুর ঘর, পবিত্র কোরআন, নামাজ। ভাইজান কি কাজ করতেন আমরা সকলেই তা জানি। আমি নিশ্চিত ভাইজানের মৃত্যুর পর ওনার সেসব কাজের খারাপ প্রভাব পড়েছে আমিনার ওপরে। অদ্ভুত সব জিনিস দেখছি ও। আবার কথা শোনো, এই ঘরটা আমার মনে হচ্ছে ভালো না। এই ঘরের বাতাস কিরকম বদ্ধ লাগে আমার। কি জানি, তারা হয়তো এখনো এখানেই আছে। কারা? না না, কিছু না, ছাড়ো। আমিনার জন্য কিছু দানা পানি নিয়ে এসো। খালি পেটে থাকা ভালো নয় এখন। পুকুর পাড়ে ছোট্ট আম গাছটার নিচে বসেছিল আমিনা। সামনের পুকুরের দিকে তাকিয়ে এক মনে বসে দুই হাঁটুর মাঝখানে থুতনি রেখে একটা একটা ঢেলা পাশ থেকে কুড়িয়ে সে ছুঁড়ে ফেলতে থাকে পুকুরের জলে। শান্ত নিস্তরঙ্গ জলের ওপর ঢেলা পড়তেই তৈরি হয় মৃদু আলোড়ন, যা জলের পাশাপাশি আমিনার মনের ভেতর থাকা চিন্তার জটগুলো আস্তে আস্তে খুলে তরঙ্গের আকারে ছড়িয়ে দিচ্ছে সারা শরীরে। তার সাথে এই দুদিন যা হলো তার কি আদৌ কোনো ব্যাখ্যা হয়? আমিনা জানে তার কথা এখন কেউ বিশ্বাস করবে না, কারণ সে যা বলছে তা চোখে না দেখলে বিশ্বাস করাও কঠিন। নিজের আব্বুর কথা খুব মনে পড়তে থাকে আমিনার। আজ যদি সে থাকতো, আব্বু পাশে থাকাটাই আমিনাকে মনে মনে অনেকটা ভরসা আর শক্তি জোগাত।
এখন তো তা সম্ভব নয়। হঠাৎ করে তার মনে পড়ল আজ বিকালে তো পাশের গ্রামে তার বন্ধু মৌমিতার বাড়ি যাওয়ার কথা। মৌমিতা আর সে স্কুল জীবন থেকে বন্ধু। মৌমিতার আজ জন্মদিন। সেই উপলক্ষেই সে আমিনাকে নিজের বাড়ি আসতে বলেছিল আজ বিকালে। আমিনা উঠে পড়ল। তাকে বাড়ি ফিরে তৈরি হতে হবে। দুপুর গড়িয়ে এসেছে। আম্মাকে বলে আমিনা রাজি করালো। আম্মা জারিন রাজি হলেন বটে, তবে বারবার বলে দিলেন, যদি দেরি হয়ে যায় তবে বড় রাস্তা ধরে আসবি, ওই তেঁতুলতলার রাস্তা দিয়ে কিন্তু আসবি না। আমিনা নতুন জামা পরে ঘাড় নেড়ে পেরিয়ে পড়ল। কাঁধে একটা ব্যাগ, তার মধ্যে মৌমিতার জন্য একটা উপহার। মৌমিতার বাড়ি পাশের গ্রামে, মিনিট 20 হাঁটা পথ। তার বাড়ি পৌঁছে বেশ ভালো লাগলো আমিনার। ছোটবেলার বন্ধুর সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে মনটা অনেকটা হালকা হলো তার। আরে আয় আয় আয়, কেমন আছিস মা? ভালো আছি কাকু। আমিনাকে খুব স্নেহ করেন। সকলে মিলে খাওয়া দাওয়া সেরে আনন্দ করে মৌমিতার জন্মদিনটা উপভোগ করার পর মৌমিতাকে তার উপহারটা দিতে গিয়ে আমিনা দেখল তার ব্যাগের ভেতর কোরআনটা নেই। তার আম্মু তাকে অনেকবার করে বলেছিল বটে ওটা সঙ্গে নিতে, কিন্তু আমিনা সেটা ব্যাগে ঢোকাতেই ভুলে গিয়েছে। ব্যাপারটা সে খুব একটা আমল দিল না। মৌমিতার বাড়ি থেকে বেরোতে তার সন্ধ্যা 7:30 বেজে গেল। কিন্তু আমিনা এলাকারই মেয়ে, রাস্তাঘাট সব তার ভালো মতোই চেনা। শুধু শুধু তার জন্য কাকু আর কষ্ট করে আসবেন কেন? আমিনা টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। প্রথমে মৌমিতার বাড়ি, তারপর মৌমিতাদের গ্রাম ছেড়ে সে এসে পড়ল বড় মাঠের আলের ওপর। মৌমিতা আর তাদের গ্রামের মাঝে পড়ে এই চাষের বিস্তীর্ণ জমি। জমির মাঝ বরাবর মোটা আলের রাস্তাটা যেন দুই গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে। সাবধানে এপাশ ওপাশ দেখে হাঁটতে থাকে আমিনা। আজ আবার অমাবস্যা। মেঘহীন গোটা আকাশটা অগণিত তারায় ভরা। নেই কেবল চন্দ্রালোক। দূরের মাঠের থেকে শেয়ালের ডাক ভেসে আসছে ঘন ঘন। বলা বাহুল্য একটু গা ছমছম করছিল আমিনার। যতই হোক সে একা এই নির্জন মাঠে। সে গলা ফাটিয়ে চিৎকার করলেও মনে হয় না দুই গ্রামের কেউই শুনতে পাবে। হঠাৎ তার আবার মনে পড়ে গেল কোরআন সঙ্গে নেওয়া হয়নি। আসলে সবকিছুই মানুষের অবচেতন মনের খেলা। পরিস্থিতি অনুযায়ী ঠিক সে নিজের অনুভূতিগুলো নিজেই সাজিয়ে নেয়। অনুকরণ, অনুসরণ এসব তো মানব মনের সহজাত প্রবৃত্তি। দ্রুত পা চালাতে লাগলো আমিনা। মাঠটা শেষ করে হাঁটতে হাঁটতে সে এসে পৌঁছালো রাস্তাটা ঠিক যেখানে দুভাগে ভাগ হয়ে গেছে। একটা রাস্তা চলে গিয়েছে উল্টো দিক দিয়ে ঘুরে, সেটা বড় রাস্তা। আরেকটা রাস্তা তেঁতুলতলা আর বনের পাশ দিয়ে সোজা তার গ্রামে ঢোকার পথ। আমিনা তার আম্মুর সাবধানবাণী মনে পড়ল। আম্মু বলেছিল দেরি হয়ে গেলে বড় রাস্তা দিয়ে যেতে, কিন্তু বড় রাস্তাটা অনেকটা ঘুরপথে। বাড়ি যেতেই অনেকটা দেরি হয়ে যাবে। দেরি হলেই তো বরং তেঁতুলতলার রাস্তা দিয়ে যাওয়ার কথা। ওটা একটু বন জঙ্গলের পাশ দিয়ে হলেও ছোট রাস্তা, সময় অনেকটা কম লাগবে। তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য আমিনা অবশেষে ছোট রাস্তাই বেছে নিল। রাস্তাটা একটু সরু আর টেরা বেঁকা। রাস্তার দুপাশে ছোট বড় বন আর গাছ। একটু সাবধানে আলো ফেলে যেতে হবে আর কি। আমিনা নিচের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে
সে এসে পড়ল সেই বড় তেঁতুল গাছটার সামনে। এই গাছটার জন্যই এই জায়গার নাম তেঁতুলতলা। আচমকা আপনা হতেই আমিনার চোখ গিয়ে পড়ল তেঁতুল গাছটার মাথার দিকে। অন্ধকারের বুক ফুঁড়ে কিরকম গাছটা বড় হয়ে উঠেছে, যেন অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে রয়েছে দেহধারী এক বিরাট বিভীষণ প্রেতের মতো। বুকটা কিরকম ছ্যাঁত করে উঠল আমিনার। কোথা থেকে একটা ঠান্ডা হাওয়া এসে যেন তাকে জড়িয়ে ঘুরপাক খেয়ে শুরুত করে যেন মিলিয়ে গেল তেঁতুল গাছের অন্ধকারে। কিসের একটা অদ্ভুত টানে যেন থমকে দাঁড়িয়ে গেল আমিনা। আশ্চর্য, এরকম ঠান্ডা হাওয়া দিল, অথচ তাও একটাও গাছের পাতা পর্যন্ত নড়ল না। আমিনার হঠাৎ মনে হতে লাগলো কেউ যেন তাকে পেছন থেকে অনেকক্ষণ ধরে দেখছে। শুধু দেখছে বলা ভুল, যেন অনেকক্ষণ থেকেই তাকে অনুসরণ করে পিছু পিছু আসছে। আমিনা আস্তে আস্তে পেছনে ঘুরে তাকালো। নিশ্ছিদ্র অন্ধকারটা দেখে বুকের ভেতরটা ধুকপুক করতে লাগলো আমিনার। এই নির্জন প্রান্তরে সে ছাড়া আর কেউ নেই। সত্যি কি আর কেউ নেই? পাশের বন থেকে একটা শেয়াল না কিসের ডাক শোনা গেল আবার। এবার সত্যি আমিনার ভয় করছে। কপালে তার ফুটে উঠেছে ঘামবিন্দু। বোরখার কাপড়টা ভালো করে সে জড়িয়ে নিল। যদি কোরআনটাও এই সময় তার সঙ্গে থাকত, মনে অনেকটা সে ভরসা পেত। মনে মনে একবার পড়ে নিল আয়াতুল কুরসিটা। এবার সামনের দিকে পা বাড়াতে গিয়েই প্রথমে ধাক্কা খেল আমিনা। তার পা কিছুতেই সামনে এগোচ্ছে না। অদৃশ্য কিছু একটা যেন সব দিক থেকে চেপে ধরে রাখতে চাইছে। আমিনার বোরখার কাপড়টাও যেন একটি অদৃশ্য হাত এসে টেনে খুলে দিতে চাইছে, কিন্তু সেটাকে যতটা সম্ভব টেনে ধরে রাখলো আমিনা। চোখ ফেটে জল এলো তার। ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে নিজেকে সেই অদৃশ্য মায়াজাল থেকে ছাড়ানোর অনবরত চেষ্টা করতে লাগলো সে। আমিনার মনে হলো সে একবার গলা ফাটিয়ে চিৎকার করে, কিন্তু সে চিৎকার করতে গিয়েও তার স্বর আটকে গেল একটা বিশ্রী ঘ্যার ঘ্যারে চাপা হাসির শব্দ শুনে। আমিনার চোখ গেল তেঁতুল গাছটার মাথায়, আর আলো আঁধারিতে সে দেখল গাছের মাথায় একটা ডাল বেয়ে একটা বিরাট লম্বা কালো মূর্তি নেমে আসছে নিচের দিকে, অনেকটা টিকটিকির মতো বুকে ভর দিয়ে। আমিনা অসাড়ের মতো মাটিতে পড়ে গেল। মুখ দিয়ে কেবল গোঙানি ছাড়া আর কোনো শব্দ তার বেরোচ্ছে না, বেরোবার কথাও নয়। কারণ চোখের সামনে সে যাকে দেখছে সে না তো কোনো মানুষ, না তো কোনো পার্থিব জীব। ভাঁটার মতো জলজলে দুটো চোখ, আর সেই বিশ্রী হাসি। শরীরটা অদ্ভুত রকমের লম্বা কালো। চার হাতে পায়ে ভর দিয়ে একটু একটু করে সেটা নেমে আসছে গাছ বেয়ে। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত লেগে এলো আমিনার। বিভৎস মূর্তিটি অনেকটা নেমে এসেছে। গাছের গুঁড়ি ছেড়ে সেটা এবার লাফ দিয়ে নামার জন্য উদ্যত হয়েছে। এমন সময় আমিনা জ্ঞান হারিয়ে মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। জ্ঞান যখন ফিরল, সে তখনও সেখানেই পড়ে আছে। আমিনা উঠে বসল। মাথায় হাত দিয়ে সে চুপচাপ কিছুক্ষণ ভাবল কি হয়েছিল একটু আগে তার সাথে। দৃশ্যটা মনে পড়তেই শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমিনার। হাতের টর্চটা পাশেই পড়ে জ্বলছিল, সেটা তুলে সে উঠে দাঁড়ালো।
ভয়ে ভয়ে তাকালো সামনের তেঁতুল গাছটার দিকে। না, কেউই তো সেখানে নেই। অন্ধকারে তেমনই স্বাভাবিকভাবে দাঁড়িয়ে রয়েছে গাছটা। আমিনা আর সেখানে দাঁড়িয়ে না থেকে বাড়ির পথ ধরল। একটু আগে যে কী সব হয়ে গেল তার সাথে বুঝতেই পারছে না সে। কতক্ষণ সে এভাবে জ্ঞান হারিয়ে মাটিতে পড়েছিল খেয়াল নেই। উঠোনে বসেছিলেন জারিন। দূর থেকে মেয়েকে আসতে দেখে উঠে দাঁড়ালেন। এ কি চেহারা মেয়ের! শরীর ঘামে ভিজে অস্থির, মাথার চুল কিরকম অগোছালো, জামা কাপড়ের ধুলো মাখা। জারিন বললেন, এই কি অবস্থা রে তোর? কি হয়েছে রে বেটি? আর আর তোর তো দেরি হলো কেন? ও কিছু না আম্মু, বাইরে একটু গরম। রাতে আমিনা কিছু খেলো না। জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে স্রেফ জল খেয়ে শুয়ে পড়ল। জারিনও রাতের কাজ ছেড়ে শুয়ে পড়লেন মেয়ের পাশে। রাত তখন অনেকটাই গভীর, সকলেই গভীর নিদ্রায় মগ্ন। হঠাৎ একটা গরম হাওয়া আর শরীরের ওপর ভার অনুভব হওয়াতে জারিন একটু নড়ে চড়ে বসলেন। একটু অস্বস্তি হচ্ছে তার। এদিকে ওদিকে দুবার মাথা ঘুরিয়ে শেষে ঘুম ধরা চোখ খুলে তাকালেন। ঘরের রাতবাতির আলোয় জারিন দেখলেন তার মুখের একদম সামনেই ওপরে দুটো সাদা ভ্যাট ভ্যাটের চোখ আর বিভৎস দাঁতের পাটি বিশ্রীভাবে তার দিকে তাকিয়ে যেন গিলে খেতে আসছে। বলে আর্তনাদ করে লাফিয়ে উঠে খাট থেকে মেঝেতে ছিটকে পড়ে গেলেন তিনি। কোমরে ব্যথা লাগলো তার। ব্যথায় কুঁকড়ে উঠে কোমরে হাত দিয়ে তিনি সামনে তাকিয়ে যা দেখলেন তাতে তার ভাবনা, ধ্যান ধারণা, ঘুম ভাব সব কোথায় উড়ে গেল। এ তিনি কি দেখছেন? খাটের উপর দাঁড়িয়ে রয়েছে আমিনা। এ কি সত্যি আমিনা? তার ঘন কালো চুল ঢলে পড়েছে মুখের সামনে। কিরকম যেন আচ্ছন্নের মতো সে যেন ঝুঁকে রয়েছে। আমিনা, আমিনা। মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে বিকট চিৎকার করে উঠল আমিনা। তার ওই সাদা ভ্যাট ভ্যাটে চোখ, রক্ত মাখা মুখ আর বিভৎসভাবে বেরিয়ে আসা ধারালো দাঁতের পাটির দিকে তাকিয়ে ভয় পিছিয়ে গেলেন জারিন। এ আমিনা হতেই পারে না, কোনো মানুষ এরকম হতেই পারে না। কিন্তু তিনি আর ওই বিভৎস মূর্তি ছাড়া কেউই তো আর ঘরে নেই। জারিন কিছু না বুঝতে পারলেও এটুকু বুঝতে পারলেন তার সামনে সমূহ বিপদ। তিনি তাড়াতাড়ি উঠে ছুটে দরজা খুলে বেরোতে গেলেন, কিন্তু এত সহজে তা হবে কেন? খাটের উপর দাঁড়িয়ে থাকা আমিনারূপী সেই বিভৎস মূর্তি খাটের পাশ থেকে একটা কাঠের টেবিলকে এক হাতে তুলে ধরে সেটা জারিনকে লক্ষ্য করে রীতিমতো ছুঁড়ে মারল। জারিন কোনো রকমে চিৎকার করে ঝুঁকে নিজের মাথা বাঁচালেন। টেবিল গিয়ে দড়াম করে লাগলো বন্ধ দরজার পাল্লার ওপর। ভয়ে দেওয়ালের সঙ্গে সেঁধিয়ে গেলেন জারিন। আমিনা এবার গর্জন করে খাট থেকে লাফিয়ে মাটিতে নামল। তারপর হাঁটার পরিবর্তে চার হাত পায়ে ভর দিয়ে ক্ষুধার্ত সাপদের মতো এগিয়ে আসতে লাগলো জারিনের দিকে। ভয়ে কাঁপতে থাকা জারিনের হাত হঠাৎ গিয়ে ঠেকল দেওয়ালে ঝোলানো একটা ব্যাগের ওপর। ব্যাগের মধ্যে কিছু একটা রয়েছে মনে হচ্ছে। ডুবতে থাকা মানুষ তো হাতের সামনে খড়কুটো পেলেও বাঁচতে চায়। ব্যাগে যাই থাক সেটাই অনেক। ব্যাগটা হাতে নিয়ে সেটাকে বাগিয়ে ধরলেন জারিন। সেটা তুলে ধরে মনে মনে আয়াতুল কুরসিটা বলতে বলতে কাছে এগিয়ে আসা আমিনার মাথার উপর বসিয়ে দিলেন সজোরে।
আশ্চর্য, একটা আঘাতেই মেয়েটার চোখ মুখ কিরকম বুজে এলো। মাটিতে মুখ থুবড়ে পড়ে সে জ্ঞান হারালো। ব্যাগের ভিতর কি ছিল? হাত ঢুকিয়ে জারিন দেখলেন সেটা কোরআন। মাথায় ঠেকিয়ে সেটা আবার ব্যাগে রেখে তিনি তাড়াতাড়ি ছুটে এলেন অচৈতন্য আমিনার কাছে। কাঁদতে কাঁদতে কোলে তুলে তিনি আমিনাকে ডাকলেন, মা, মারে, আমিনা, মা আমার। কিন্তু আমিনা সাড়া দিল না, তার মুখে জল দিলেন। অবশেষে কিছুক্ষণ পর জ্ঞান ফিরল আমিনার। তার চোখ মুখ দেখেই বোঝা যায় সে এখন পুরোপুরি স্বাভাবিক, তবে তার শরীর খুব দুর্বল, একটুও কথা বলার ক্ষমতা নেই। মেয়েকে আর না ঘাঁটিয়ে তিনি ধরে ধরে বিছানায় এনে শুইয়ে দিলেন। টেবিলটা তুলে এনে আমিনার মাথার কাছে রেখে কোরআনটা সেখানেই রেখে দিলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে চিৎকার করে উঠল আমিনা। এ তার শরীরের কি অবস্থা হয়েছে! এক রাতেই যেন গায়ের রক্ত মাংস কমে অর্ধেক হয়ে এসেছে। চোখ ঢুকে গিয়ে তার তলায় কালি পড়েছে। জারিন ছুটে এলেন। মেয়ের চেহারার এই অবস্থা তিনি আগেই সকালে দেখেছেন। মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আমিনা। কি হয়েছে মা, কি হয়েছে? ভয় নাই রে মা, আর ভয় নাই। আমি আসি তো মা, কাঁদে না মা, কাঁদে না। বেলায় পাশের বাসার আব্দুল চাচার সাথে কথা বললেন জারিন। আব্দুল চাচা আগের রাতের সব ঘটনা শুনে আমিনাকে দেখে বললেন, আজকে বিকালে একবার মসজিদে যেও, ওখানকার ইমামের সাথে মোলাকাত করো। জিনিসটা কিন্তু আমার একদম ভালো ঠেকছে না। সারাদিনটা আমিনা কিরকম মন মরা হয়ে ঘরে বসে রইল। কিছুই ভালো লাগছে না তার। খাওয়া দাওয়া কিছুই সেরকম করল না। তার যে কি হয়েছে সে নিজেই কিছু বুঝতে পারছে না। বারবার তার মনে হচ্ছে কেউ যেন তাকে ডাকছে, হাত ছানি দিয়ে অদৃশ্য কেউ তাকে ডাকছে অনবরত। বিকালে আব্দুল চাচা আর জারিন ধরাধরি করে আমিনাকে নিয়ে গেলেন মসজিদে। এক ছোকরা বাইরে দাঁড়িয়েছিল। আমিনাকে আসতে দেখে ভাবল বোধহয় নামাজ পড়তে আসছে। আব্দুল চাচা ছোকরাটিকে ডেকে বললেন, ও ইমতিয়াজ ভাই, একবার শোন এদিকে। আসসালামু আলাইকুম চাচা, বলেন। ওয়ালাইকুম আসসালাম, বারাকাল্লাহ। বলছি ইমাম আছেন? ওনার সাথে একটু দরকার ছিল। হ্যাঁ, আছে আছে, ভেতরে আসেন, আমি ডেকে দিচ্ছি। সকলে ভেতরে দালানে গেলে কিছুক্ষণ পর বছর 60-এর এক বৃদ্ধ হাতে একটা পুঁতির মালা আর পবিত্র কোরআন নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলেন। ইনি মৌলভী সাহেব। মৌলভী সাহেবের দিকে তাকিয়ে আচমকা আমিনার দুই চোখে যেন তপ করে আগুন জ্বলে উঠল। ব্যাপারটা মৌলভী সাহেবের চোখ এড়ালো না। প্রাথমিক কুশল বিনিময় ও কথোপকথনের পর সমস্যার কথা মৌলভী সাহেবকে সবটাই খুলে বললেন জারিন আর আব্দুল চাচা। মৌলভী সাহেব সবটা শুনতে শুনতে বারবার কেবল তাকাচ্ছিলেন আমিনার দিকে। মেয়েটা চুপচাপ মাথা নিচু করে রয়েছে, অদ্ভুত রকমের শান্ত, যেন পাথরের মূর্তি। নিঃশ্বাস নিচ্ছে কিনা সেটাও ঠিক করে বোঝা যাচ্ছে না। মৌলভী সাহেব আঁচ করলেন ঝড়ের আগের শান্ত পরিবেশ। সবটা শুনে কোনো কথা না বলে তিনি আমিনাকে সামনে বসালেন। নিজে বসলেন একটা পাত্রে জল, পবিত্র কোরআন আর পুঁতির মালা হাতে নিয়ে। শুরু করলেন কোরআন শরীফ পাঠ। আমিনা তখনও মাথা নিচু করে বসে। একবারের জন্য সে তাকাচ্ছে না মৌলভী সাহেবের দিকে। মসজিদে উপস্থিত
সকলের মধ্যে উত্তেজনার ছাপ স্পষ্ট। সকলের মনেই একটাই প্রশ্ন, এরপর কি হয়? মৌলভী সাহেব হঠাৎ পুঁতির মালাটা আমিনার মাথার উপর রাখতেই তীর তীর করে কেঁপে উঠল আমিনা। বোধহয় এই ঝড়টার জন্যই অপেক্ষা করছিলেন মৌলভী সাহেব। আমিনার চোখ মুখের অবস্থা তখন আরো ভয়ঙ্কর। নিজের জায়গায় বসে থেকেই অদ্ভুতভাবে সে মাথা দোলাচ্ছে। মৌলভী সাহেবের ইশারায় পেছন থেকে দুজন ছেলে ছুটে এসে চেপে ধরল আমিনার হাত, কিন্তু তার গায়ে যেন পশুর মতো শক্তি। তাকে ধরে রাখা ক্রমশই কঠিন হয়ে পড়ছে। আমিনার রাগে গর্জন করতে করতে বারবার ঝাঁপিয়ে পড়তে চাইছে মৌলভী সাহেবের টুটি লক্ষ্য করে। মৌলভী সাহেব পুঁতির মালা চেপে ধরে উচ্চস্বরে বলতে লাগলেন সূরা তারিখের শেষ 3 আয়াত। সাথে সাথে চোখের সামনে ঘটে গেল সেই বিভীষিকা। ছটপট করতে করতে আমিনা হঠাৎ বিকট চিৎকার করে মুখ হাঁ করে দিল, আর সেখান থেকে একটা কালো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে এসে এক হ্যাচকাটানে ছিঁড়ে ফেলল মৌলভী সাহেবের হাতের পুঁথির মালাটা। আমিনার মুখ থেকে বেরিয়ে আসছে একটা বিকট গর্জন। তবে সেটা তার নিজের নয়, অতৃপ্ত কোনো প্রেত পুরুষের। এদিকে নিজের চোখের সামনে মেয়ের সাথে ঘটতে থাকা এরকম নারকীয় দৃশ্য দেখে ভয়ে জ্ঞান হারালেন জারিন। ওরে মারে! আব্দুল চাচা তার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানোর ব্যবস্থা করতে লাগলেন। মৌলভী সাহেব দমবার পাত্র নন। তিনি তৎক্ষণাৎ পাশের পাত্রে রাখা মন্ত্রপুত জল নিয়ে ছেটাতে লাগলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ বারকাল্লাহ, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। আমিনার গলার ভিতর থেকে বেরিয়ে এলো সেই বিকৃত স্বর। স্বর না বলে সেটাকে হুমকি বলাই শ্রেয়। ছাড়বো না, আমি ওকে ছাড়বো না, আমার সাথে নিয়ে যাবো ওকে। মৌলভী সাহেব তখনও নিজের কাজ জারি রাখলেন। মসজিদের এক একটা স্তম্ভ যেন মৌলভী সাহেবের পবিত্র কুরসি পাঠে গম গম করে উঠতে লাগলো। আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ আমার খাল্লাহ, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। তোকে আল্লাহর কসম, আল্লাহর রহমতে এই ভালো মেয়েটাকে তুই ছেড়ে দে, ছেড়ে দে, নয়তো আল্লাহ তোকে মাফ করবে না। ছেড়ে দে ওকে। সাথে সাথে ছটফট করতে থাকা আমিনার শরীর থেকে একটা কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠতে লাগলো, আর সেখান থেকে ভেসে আসছে সেই ক্রুদ্ধ গলার স্বর। পারবি না, ওকে রাখতে পারবি না, ও শুধু আমার, আমার, আমি আবার আসবো, আবার আসবো। আস্তে আস্তে সেই ধোঁয়ার কুণ্ডলি আমিনার শরীরের বাইরে বেরিয়ে বাতাসে মিলিয়ে গেল। আমিনা আবার চোখ বুজে অচৈতন্য অবস্থায় পড়ে গেল মাটিতে। একটা দীর্ঘশ্বাস ফেলে কপালের ঘাম মুছলেন মৌলভী সাহেব। বাকি ছেলেরা আমিনার চোখে মুখে জলের ঝাপটা দিতে লাগলো। ততক্ষণে এদিকে জারিনের জ্ঞান ফিরে এসেছে। মৌলভী সাহেব বললেন, আব্দুল, তুমি যা সন্দেহ করেছ ঠিকই। আমিনা দুষ্ট জিনের কবলে পড়েছিল। জারিনের কথা যদি আমি ধরি, তাহলে নিশ্চিত ও কাল ওই তেঁতুল তলার রাস্তা দিয়ে এসেছিল। ও রাস্তা ভালো না। আমিও ওইটার নামে বহু অপবাদ শুনেছি। নির্জন অন্ধকারে আমিনাকে একা পেয়ে এই দুষ্ট শক্তি ওর উপর হাবি হয়েছে। কিন্তু মৌলভী সাহেব, এর আগেও অনেক অলৌকিক অদ্ভুত জিনিস দেখে আমিনা জ্ঞান হারিয়েছে। এগুলোর আসল কারণ কি? মৌলভী সাহেব একবার আমিনার দিকে তাকিয়ে বললেন, দেখো, আমিনার বাবা মানে আমাদের ভাইজান আদিল কি কাজ করত আমরা মোটামুটি কম বেশি জানি। আমি নিশ্চিত
ভাইজান জিনদের বশে রেখে তাদের দ্বারা নিজের কাজ করাতেন, যদিও সেটা মানুষের হিতকর কাজ। তবুও ভাইজানের মৃত্যুর পর ওই জিন শক্তি এক প্রকার মালিকানাহীন হয়ে পড়ে। অকর্মণ্যতা জিনদের ধর্ম নয়। এরা কাজ না পেলে মালিককে হত্যা করতে কসুর করে না। তাই ভাইজানের মৃত্যুর পর ওদের লক্ষ্য এখন আমি না। কিছু মানুষ থাকে যাদের শারীরিক দৈহিক বৈশিষ্ট্য এমনকি জন্মক্ষণটাও জিনদের আকৃষ্ট করে। আমিনার ক্ষেত্রেও তাই হয়েছে, আমি নিশ্চিত। তবে বিপদ এখন এর মতো কাটলেও পুরোপুরি কাটেনি। ওই জিনের নজর যখন একবার আমিনার ওপর পড়েছে, ও আবার আসতে পারে। তাহলে উপায় একটাই, অসীম মনোবল, আল্লাহর প্রার্থনায় নিজেকে সম্পূর্ণ সমর্পণ করা। এছাড়া ওর জন্ম দোষ কাটানো, আর কোনো রাস্তা নেই। এতেও কি হবে না হবে, কত দিন হবে, আমি কিছুই জানি না। ভরসা রাখো আল্লাহর উপর। হে আল্লাহ, যদি ভাইজান থাকতেন নিশ্চয়ই মেয়ের জন্য কিছু করতেন। আমিনাকে ধরাধরি করে সকলে বাইরে নিয়ে এলো। তার শরীর অত্যন্ত দুর্বল। বোঝা যায় সে কার সাথে লড়াই করে চলেছে। গোধূলির পড়ন্ত রোদ এসে পড়েছে আমিনার মুখের ওপর। একটা দীর্ঘশ্বাস ফেলে সেদিকে তাকিয়ে রইলেন মৌলভী সাহেব। আল্লাহ যদি সহায় হন, নিশ্চয়ই এই শুকিয়ে যাওয়া ফুলটাও সূর্যের রোদ গায়ে মেখে আবার হেসে খেলে উঠবে। আস্তে আস্তে আয়। রাতে শুয়ে শুয়ে এসবই ভাবতে থাকে আমিনা। মাঝে মাঝে যে তার কি হয়। আজকেও তো বিকেলে মসজিদে যাওয়ার পর যে কি হলো তার সাথে, তার কোনো হুঁশ ছিল না। তার আম্মুও তাকে কিছু খুলে বলছে না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে আমিনা। শরীরটা আজ একটু হালকা লাগছে তার। খুব ভোরে আবার তার ঘুম ভাঙল। আজানের সময় হয়েছে। আমিনা উঠে হাত মুখ ধুয়ে নামাজের কাপড় পরে এলো তাদের সেই ছোট্ট প্রার্থনা কক্ষের সামনে। তালা খুলে ঘরে ঢুকল। ঘর অন্ধকার। আলোটা জেলে নামাজ পড়তে শুরু করলো আমিনা। তবে একটু পরেই একটা অস্বস্তি হতে শুরু করলো তার। কিন্তু পাছে নামাজে ব্যাঘাত ঘটে সেই ভয় সে ঘুরে তাকালো না। কিন্তু শেষটায় আর থাকতে না পেরে ঘুরে তাকালো আমিনা। এটা কে তার পেছনে? আপাদমস্তক কালো আলখাল্লায় ঢাকা একটা বিরাট মূর্তি দাঁড়িয়ে রয়েছে তার পেছনে। না, ভুল, একটা না, থেকে থেকে চারদিক আরো এমন ভয়ঙ্কর কালো কালো মূর্তি এসে ঘিরে ধরল আমিনাকে। সকলের মাথা প্রায় ছাদে গিয়ে ঠেকেছে। কিরকম যেন হাওয়ায় ভেসে রয়েছে তারা। তাদের আলখাল্লার নিচের ছেঁড়া ছেঁড়া অংশগুলো হাওয়ায় ভাসছে। আমিনা ভয়ে চিৎকার করে উঠল বটে, কিন্তু মনে হয় না সেই চিৎকার ঘরের বাইরে গেল বলে। ওর চিৎকার ছাপিয়ে গেল সেই প্রেতের দলের দুর্ভোদ্য উল্লাস। আমিনা কি করবে বুঝে উঠতে পারল না। সেই প্রেতের দলের উল্লাস ছাড়া আর কোনো পার্থিব শব্দই শুনতে পাচ্ছে না। লাল আগুনের মতো চোখ নিয়ে তারা ঘিরে ধরেছে তাকে।
চোখ ফেটে জল এলো আমিনার। আপনা হতেই তার মুখ থেকে বেরিয়ে এলো, আব্বু, আব্বু, আমারে বাঁচাও আব্বু, আমারে বাঁচাও। তাকে ঘেরা প্রেতের দলের বৃত্ত ক্রমেই ছোট হয়ে আসছে। কালো কালো সব হাত এগিয়ে আসছে আমিনাকে চেপে ধরার জন্য। হঠাৎ ঘরটা ভেসে গেল একটা নীলচে আলোয়। তার মধ্যে কে যেন এসে দাঁড়িয়েছে, গায়ে কালো পোশাক, মাথায় কালো কাপড় বাঁধা। লোকটা হাত তুলতেই সেই প্রেতের দল যেন ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। লোকটা এবার ঝুঁকে হাত বুলিয়ে দিল আমিনার মাথায়। এই তো বেটি, আমি আছি তো, তোর আব্বু। এবার আর কোনো ক্ষতি হবে না তোর। ভয় পাস না বেটি, ভয় পাস না। খুব কাছেই, খুব কাছেই, অথচ যেন শত শত যোজন দূর থেকে ভেসে আসছে সেই গলার স্বর, আমিনার আব্বু আদিল। জ্ঞান যখন এলো, সে নিজের ঘরে বিছানায় শুয়ে। তার ওপর ঝুঁকে পড়েছে তার মা জারিন। জারিন মেয়ের মাথায় হাত বুলিয়ে কাঁদো কাঁদো গলায় বললেন, কি হয়েছে রে বেটি তোর? কি হয়েছে? এখন ভালো আছিস তো বেটি? বল না বেটি, ভালো আছিস তো? আমিনা তার মায়ের চোখের জল মুছিয়ে দিল। তারপর তার হাত নিজের বুকের উপর চেপে ধরে খুব ধীরে ধীরে বলল, আব্বু আসছিল, আম্মু, আব্বু আসছিল। আব্বু আমায় খুব ভালোবাসে, খুব। হারানোর পরেও নিজের বাপকে অন্যভাবে খুঁজে পাওয়ার একটা সুখকর অনুভূতি এক চিলতে অশ্রু হয়ে দেখা দিল আমিনার চোখের কোণে। আপনারা শুনছিলেন পল্লব ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প তেঁতুল গাছের জিন। বিভিন্ন চরিত্রে ছিল নীল, বর্ণালী, প্রদীপ্তা এবং আমরা প্রত্যয় আর সুমিতেন্দ্র। আই হোপ এই এপিসোডটা সবার ভালো লেগেছে। প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আজকেও কিন্তু আমাদের আড্ডার শেষে একটা ছোট্ট হরর ইনসিডেন্ট থাকবে, দেখব কারটা পড়ি। আপনারা যদি এরকম একটা ক্লাসিক ফরম্যাটে আমাদের গ্রাম বাংলার গল্প এনজয় করেন এবং তার সাথে আমাদের একটা ছোট্ট আড্ডা হয় প্রত্যেকটা এপিসোডে, সেটাও যদি এনজয় করেন, তাহলে প্লিজ আমাদের ভিডিওগুলোকে পারলে নিজেদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করবেন। আর a very big shout out to the members of our channel, সারা এডেন, শেখ শামসুদ্দিন, নবনীতা শি, সৈকত ভূঁইয়া, সোনিয়া দি দত্ত, ASR, রয় অ্যান্ড অনন্যা গাঙ্গুলি। থ্যাংক ইউ গাইজ ফর ইউর কন্টিনিউড লাভ অ্যান্ড সাপোর্ট। তোমরাও যদি চাও আমাদের চ্যানেলের মেম্বারশিপটা জয়েন করতে পারো। এখন 3টে লেভেল আনলক হয়েছে মেম্বারশিপের, তো কাইন্ডলি তোমরা একটু দেখো। তোমরা মান্থলি বেসিসে আমাদের এই শোটাকে লং টার্মের জন্য এটা কিন্তু খুব এসেনশিয়াল একটা জিনিস। রনি ধর 4589 কমেন্ট করছে। রনি মোস্ট প্রবলি আগের এপিসোডের যে ইনসিডেন্টটা আমরা পড়লাম সেটা রনির পাঠানো। তো রনি কমেন্ট করছে, দাদা আমি রনি বলছি কলকাতা থেকে, খুব ভালো লাগলো গল্পটা আর আমার কমেন্টটা পড়ার জন্য আ বিগ থ্যাংক ইউ। কিন্তু একটাই আফসোস, আমি তোমাদের মেম্বারশিপ নিতে চাইছি কিন্তু পারছি না। সিম্পলি খুব সহজ, তোমার যদি গুগল পে, গুগল প্লে এই দুটো জিনিস যদি কানেক্টেড থাকে, ওটা দেখবে খুব ইজিলি হয়ে যায়। তো তুমি ইজিলি আমাদের চ্যানেলে জয়েন বাটনটাতে ক্লিক করলেই দেখবে তুমি ইজিলি মেম্বারশিপটা নিতে পারবে। হ্যাঁ, আর পারলে এরকম ইনসিডেন্টস আরও পাঠিও, আমরা সবাইকে পড়ে শোনাবো। আগের দিনের ঘটনাটা খুব সুন্দর ছিল, অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে। শুভজিৎ ঘোষ বলছে, দাদা আমি শুভজিৎ বলছি হাওড়া থেকে। দাদা এটা নিয়ে 3বার কমেন্ট করলাম, একবারও আড্ডাতে আমার নাম নিলে না। সত্যি দাদা, মাত্র কিছু মাস তোমাদের চ্যানেলে এসেছি, কিন্তু এতদিনে প্রায় 60% গল্প তোমাদের শোনা হয়ে গেছে। জানি না কবে আমার নামটা নেবে আড্ডায়, আশা করছি নেক্সটবার আমার নামটা শুনতে পাবো তোমাদের গল্পে। আর থ্যাঙ্কস দাদা এত সুন্দর গল্পগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য, অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আমি অনেক ফ্যামিলি মেম্বার্সদেরকে তোমার চ্যানেলটা শেয়ার করেছি, সবার খুব পছন্দ হয়েছে। ভালো থাকবে
আর আমাদের আরও সুন্দর গল্প তুলে ধরবে। আমার নামটা আড্ডাতে নিও। অনেক ভালোবাসা রইল। লাভ টু 221 বি হ্যারিসন রোড। থ্যাংক ইউ সৌভিক ফর সাচ আ লাভলি কমেন্ট। বাট দ্য ব্যাপারটা হচ্ছে এরকমভাবে ভেবো না তোমার নামটা নেবার ব্যাপার। কমেন্টস তো মাঝে মধ্যে মিস হয়ে যায়, ওই জন্য পড়ে উঠতে পারি না। আর তোমরা সবাই আড্ডায় পার্টিসিপেট করো না, কি আছে, একটু সুন্দর সুন্দর কমেন্ট করো। কার সাথে কি কথা হলো এই চ্যানেল নিয়ে, বা ভূতের গল্প নিয়ে ইন জেনারেল কী কথা হয়, বা কখনো কিছু শুনেছো এরকম কারুর কাছে, সেগুলো শেয়ার করো আমাদের সাথে। জাস্ট শেয়ার ইউর স্টোরি, সেটা আমরা তুলে ধরি, সেটা আরও ইন্টারেস্টিং হয়, আরও বেশ ভালো লাগে। বাট থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি কমেন্ট। মেঘা 3085 বলছে, অসাধারণ গল্প, মনে হলো একটা সিনেমা দেখলাম, এরকম গল্পই চাই, বেশি করে চাই। এই কমেন্টটা পড়েছে সুন্দরবনের গভীরে গল্পটাতে। সিরিয়াসলি গল্পটা মানে করতে গিয়ে আমাদেরও দুর্ধর্ষ লেগেছে। আর কুডোস তো দেবশ্রীদি, মানে শি ইজ আ ওয়ান্ডারফুল রাইটার। তোমরা পারলে দেবশ্রীদির আরও গল্প আছে আমাদের চ্যানেলে এবং আরও বিভিন্ন চ্যানেলে, সেগুলো পজিটিভলি শুনো। সৌমেন হাসদা কমেন্ট করে বলছে, আপনাদের দেওয়া গল্পগুলোর সাথে চরিত্রের ভয়েসগুলো একদম মানানসই, সেই জন্য অন্য চ্যানেলের চেয়ে আপনাদের ভূতের গল্প শুনতে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের গল্পে শুধু ভয়েস ছাড়াও আরও সুন্দর সুন্দর কিছু অ্যাসপেক্ট আছে যেগুলো একটু আমাদেরকে ডিস্টিংগুইশ করে, স্পেশালি আমাদের যারা গল্প লেখেন। মানে আ বিগ থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার রাইটিং কমিউনিটি যারা আমাদের সাপোর্ট করছেন। আপনারাও কিন্তু তাদের গল্প শুনবেন, রাইটারদের কথাও মাঝে মধ্যে কমেন্টসে মেনশন করতে ভুলবেন না। বিশ্বনাথ চন্দ্র বলছে, অসাধারণ একটা পরিকল্পনা নিয়ে কাজ করছেন দাদা, খুব ভালো লাগলো গল্পটা, আর তার চেয়েও ভালো লাগলো আড্ডাটা। কোনো একদিন আমিও বলবো দুটো বাস্তব ঘটনা যেটা ঘটেছিল আমার নিজের জীবনে, আর এর বাস্তবতা এতটাই ছিল যে নিউজেও বেরিয়েছিল, তবে নিউজে পুরোটা দেওয়া হয়নি। আমার অ্যাড্রেস বা পরিচয় দিতে পারছি না, তার জন্য দুঃখিত। বাট তোমার নামটা তো তোমার প্রোফাইলে পড়া মানে লেখা রয়েছে, আমি সেটা পড়ে ফেললাম, প্লিজ ডোন্ট মাইন্ড। তা কাইন্ডলি শেয়ার করো আমাদের সাথে, উই আর ইগারলি ওয়েটিং টু লিসেন টু ইয়োর স্টোরি। এবার আমরা পড়ব একটা রিয়েল লাইফ হরার ইনসিডেন্ট, যেটা পাঠিয়েছে ইউজার মেসিলি অর্গানাইজড। দিস ইজ আ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দ্যাট হ্যাপেন টু মি, সো থট আইড শেয়ার ইট। জীবনের কিছু কিছু আশ্চর্য ঘটনা মনের কোণে দাগ কেটে থাকে, যার সত্যতার কোনো হদিশ মেলে না। আমার ছোটবেলার একটা সত্য ঘটনা আজও আমার মনে দাগ কেটে আছে, যার সত্যতা আমি আজও খুঁজে পাইনি। আমি সমৃদ্ধা, তখন আমি ক্লাস 3-4-এ পড়ি, 7-8 বছর আগের কথা। আমি, মা আর বাবা তখন একটা ভাড়া বাড়িতে থাকতাম। বাড়িতে দুটো ঘর, একটা রান্নাঘর আর একটা বাথরুম। বড় ঘরে খাট ও ছোট ঘরে টিভি। টিভির মুখোমুখি ছোট ঘরের দরজা, দরজার পাশেই সদর দরজা। ছোট ঘরের একটা দরজায় খালি দরজার আদল আছে, কোনো দরজা নেই। রোজ রাতের বেলা পড়াশোনা করার পর মা টিভি দেখতে দিত কিছুক্ষণের জন্য, তখন অত ফোনের চল ছিল না। সেই দিনেও টিভি দেখছিলাম, খুব চানাচুর খেতে ইচ্ছে করায় একটা বাটিতে একটু চানাচুর ঢেলে খেতে থাকি। চানাচুর খেতে ভালোবাসলেও আমি চানাচুরের বাদাম খেতে পছন্দ করি না। বাদামগুলো বেছে রেখে পরে মাকে দিয়ে দিই। ওই দিনও বাদামগুলো বেছে রেখেছিলাম। খাওয়া হলে চেয়ার থেকে উঠে ঘুরে দাঁড়ালাম, দেখি মা ছোট ঘরের দরজাটায় দাঁড়িয়ে আছে। আমি মাকে দেখার সাথে সাথেই মা দৌড়ে বেরিয়ে গেল সদর দরজা দিয়ে। আমি মায়ের পিছু নিলাম। সদর দরজার সামনে গিয়ে দেখি দরজা বন্ধ। মা কেন? ওখানে কেউ নেই। মাকে খুঁজতে শুরু করি ঘরের মধ্যে, মা কোথাও নেই। কিছুক্ষণ খোঁজার পর দেখি মা রান্নাঘরে রুটি বেলছে। এই কথাটা যখন সবাইকে বলি কেউ বিশ্বাস করেনি, কিন্তু এই কথাটা যখন পাশের বাড়ির ঠাকুমা জানতে পারেন, তিনি বললেন, আমরা এখন যেই বাড়িতে থাকি সেই বাড়িতে একসময় এক তান্ত্রিক থাকতেন, পিশাচ সিদ্ধ। সে বিভিন্ন আত্মা, ভূত, প্রেতকে নিজের চেলা বানিয়ে রাখতেন। মাসের পর মাস তিনি মাটি খুঁড়ে মাথা ভেতরে রেখে পা এপরে করে নাকি তন্ত্র সাধনা করতেন। আজও নাকি সেই আত্মা প্রেতগুলো এই বাড়িতে ঘুরে বেড়ায়। তারপরে সেই বাড়িটা ছেড়ে আমরা চলে যাই। কিন্তু আমি যেটা দেখেছিলাম, সে কে ছিল অবিকাল আমার মা আর মায়ের মতো পোশাক পরে? সমৃদ্ধা দাস, নৈহাটি। থ্যাংক ইউ সো মাচ একটা ওয়ান্ডারফুল হরার ইনসিডেন্ট শেয়ার করার জন্য। খুব ভালো লাগলো পড়ে, আর জিনিসটা খুব ক্রিপি ছিল। একটা ছোট বয়সে ওরকম একটা ইনসিডেন্ট দেখা, ওরকম একটা জিনিস দেখা, যে কারোরই ভয় লাগবে।
বাট থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দিস ওয়ান্ডারফুল থিং। আর পারলে এরকম তোমরা যারা শুনছো নিজেদের ইনসিডেন্টগুলো শেয়ার করো আমাদের সাথে, আমরা চেষ্টা করব কমেন্টসে এগুলো পড়ার। আর অবশ্যই যেরকম সমৃদ্ধা মেনশন করেছে কমেন্টের শেষে বা কমেন্টের শুরুতে নিজের নাম আর কোথা থেকে বলছো সেটা পজিটিভলি বলো কিন্তু। রানী প্রামাণিক বলছে, হ্যালো দাদা, হলদিয়া থেকে বলছি। আমি লয়ের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হলেও আপনাদের গল্প ছাড়া কোনো কিছুই করতে পারি না। অনেক থ্যাঙ্কস আমাদের এত সুন্দর গল্পগুলো শুনিয়ে খুশি করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ সাপোর্টিং। অ্যান্ড তোমরা আরও বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কাজটা আরও লোকজনের মাঝখানে স্প্রেড করে দিতে প্লিজ আমাদেরকে হেল্প করো। বাই দ্য ওয়ে, হলদিয়াতে আমি অনেকবার গেছি, আগে ওখানে মানে কাজের সূত্রে যেতে হতো। শায়ক হালদার 6 বলছে, দাদা আমি সুন্দরবন থেকে বলছি, এখানকার মাঝিদের নদীতে মাছ ধরা নিয়ে একটা গল্প আনো প্লিজ। অপেক্ষায় থাকবো দাদা, হিউজ ফ্যান অফ তালদিঘি, শুরু থেকে তোমাদের সব গল্প শোনা আমার। থ্যাংক ইউ সো মাচ শায়ক, আর তোমার সাজেশনটা খুব ভালো লাগলো। প্লিজ কিপ ইন টাচ, আমাদের গল্পগুলো শুনতে থেকো। আশা করি এরকম গল্প নিয়ার ফিউচারে নিয়ে আসতে পারবো তোমার জন্য। অঙ্কিতা সিং বলছে, আমার ছোট থেকেই গোয়েন্দা গল্প খুব ভালো লাগে, কিন্তু যবে থেকে তোমাদের গ্রাম বাংলার ভূতের গল্প আর তালদিঘি শোনা শুরু করেছি সেই দিন থেকে ভূতের গল্প শোনার এসি হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি, মানে এটা ফ্যান হয়ে গেছি, এটাকে এসি, কারণ আমরাই একটা কমেন্টে বোধহয় বলেছিলাম যে ফ্যান না, এখন তো এসির প্রয়োজন। বাট থ্যাংক ইউ সো মাচ। আবার ব্যাক টু দ্য কমেন্ট। ভূতের গল্প যে কখনো এত রোমাঞ্চকর আর মজার হতে পারে আগে বুঝতাম না, এখন তোমাদের গল্প শুনে শুনে সেই ব্যাপারগুলো ফিল করি। থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা, তোমার কমেন্ট আগেও পড়েছি। মোস্ট প্রবলি তুমি একটা রিয়েল লাইফ ইনসিডেন্টও এর আগে শেয়ার করেছিলে। থ্যাংক ইউ কন্টিনিউয়াসলি আমাদেরকে এইভাবে কমেন্টসের মাধ্যমে আমাদের সাপোর্ট করার জন্য, এই আড্ডাটাতে পার্টিসিপেট করার জন্য, সবার সাথে নিজের স্টোরিটা শেয়ার করার জন্য। মধুমিতা সমাদ্দার 4196 বলছে, তোমাদের চ্যানেল আছে বলে আমি রাত জেগে থাকি, আর পাড়াতে চোরও আসে না। থ্যাংক ইউ হ্যারিসন রোড। ও কি বলবো, তাহলে একটা কাজ করুন, আপনি রাত জেগে একটা বাঁশি নিয়ে রাত জাগবেন আর ওটা বাজাতে থাকবেন রাত্রেবেলা, তাহলে লোকেও আপনার যে সার্ভিসটা আপনি আপনার কমিউনিটিকে দিচ্ছেন সেটা অ্যাকনোলেজ করতে সুবিধা হবে, মানে সেটাও লোকে অ্যাকনোলেজ করবে আর কি। খুব উইটি একটা কমেন্ট, থ্যাংক ইউ। শম্পা মণ্ডল 80 বলছে, মধ্যরাতে শুয়ে শুয়ে গল্প শুনছি, গল্পের ঝড় বৃষ্টির শিরশিরানি অনুভব করছি। তীব্র দাবদাহের এক ভিকটিম আমি, কলকাতা উল্টোডাঙ্গা থেকে বলছি। আর বলবেন না, গরমের কথা আমি ইচ্ছা করেই আর তুলি না। গরম তো গরম, আমাদের এখানে গরমের সাথে পলিউশনও ফ্রি, খুব সাল্ট্রি ওয়েদার হয়ে যাচ্ছে। তবে গতকাল রাত্রে বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। কিছু কিছু জায়গায় বোধহয় বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে বৃষ্টি শুরু হচ্ছে। এমডি তোহিন বলছে, আশা করি একদিন আপনাদের চ্যানেল অনেক ওপরে উঠবে। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা জলদি সাবস্ক্রাইব করে নাও। গ্রাম বাংলার ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে। যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটো জয়েন করেনি তারা অবশ্যই কিন্তু জয়েন করবেন। ডেসক্রিপশানে, প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকে, সেখানে দুটো চ্যানেল আছে। একটা হ্যারিসন রোডের, যেখানে সব গল্প পোস্ট করা হয়, আপনারা তাড়াতাড়ি আপডেটগুলো পেয়ে যাবেন। আর তাছাড়া তালদিঘি অডিও জগতের চ্যানেলটা, যেখানে এক্সক্লুসিভলি সব তালদিঘির ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন, এবং ভিডিও লিঙ্কগুলোও ওখানে থাকে। যারা অনেক সময় খুঁজে পান না, এক জায়গায় গোটা জিনিসটাকে অ্যাক্সেস করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর টিউনিং ইন টু 221B হ্যারিসন রোড। আজকের আড্ডাটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন স্টে টিউনড।